আমাদের আজকে শুরু করবো জাভা ওপিপি, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড, ওরিয়েন্টেড কনসেপ্ট, প্রোগ্রামিং কনসেপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট শুরু করবো। এখন প্রশ্ন হলো অবজেক্ট ওরিয়েন্টেড কেন দরকার? আমরা তো জাভা বেসিক কি করছি, শেষ করছি, জাভা বেসিকের সবকিছুই দেখছি, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড দরকার কেন? কেউ বলে দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আপনি যদি চিন্তা করেন, আপনার এই ক্লাসের কথা চিন্তা করেন, এই ক্লাসের মধ্যে যদি একটা ক্লাস চিন্তা করেন, এর ভিতরে অনেকগুলো অবজেক্ট আছে, চেয়ার, টেবিল, পেন। এখন আপনার চেয়ার, টেবিল, পেন এদের প্রত্যেকটার একটা স্বতন্ত্র বিহেভিয়ার আছে, বৈশিষ্ট্য আছে, নির্দিষ্ট কাজ করে। যদি বলে চেয়ার কি করেন, চেয়ার আপনারা বসেন, কলম দিয়ে লিখতে হয়, সবগুলো একটা কি আছে, নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। সো আপনি যদি এমন কোন কাজ করেন, প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্যগুলোকে যদি আপনি একটা নির্দিষ্ট সেগমেন্টে ভাগ করে ফেলেন বা একটা পোরশনে ভাগ করে ফেলেন, তাহলে কি হবে, আপনাকে সহজেই সেটা কি হবে, কাজটা করা সহজ হবে, তার বিহেভিয়ারটা সহজে ডিফাইন করা আপনার কাছে সহজ হবে। আমরা যখন আরেকটু ভাঙি, আমরা যখন কোনো একটা কোনো কাজ করি বা কোনো কিছু অর্গানাইজ করি, আমরা কি করি, বিভিন্ন সেগমেন্টে ভাগ করে ফেলি যে এই সেগমেন্টের কাজ এইটা, এই সেগমেন্টের কাজ এরা করবে। তাহলে আমরা করি কেন, মূলত কাজটা করি কেন, কাজটা সহজ করার জন্য। কোনো একটা রেসপন্সিবিলিটি থাকলে আমরা সহজে ডিফাইন করতে পারি যে এদের রেসপন্সিবিলিটি এদের উপরই পড়বে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা সেম। দেখেন এখানে আছে অবজেক্টের উপর যে ক্লাস এন্ড অবজেক্ট। একটা ক্লাসের মধ্যে দেখেন অনেকগুলো অবজেক্ট আছে। একটা ক্লাস আমাদের যদি চিন্তা করি, ক্লাসের মধ্যে কি থাকে, অনেকগুলো অবজেক্ট থাকবে, এবং প্রত্যেকটা অবজেক্টে যদি বলি চেয়ারের একটা কাজ আছে, পেন্সিলের, যে কোনো সবার কি আছে, একটা কাজ আছে। সো আমি যদি প্রত্যেকটা আমরা ক্লাসের চেয়ে যদি আমরা সিম্পলি চিন্তা করি কমিটির কথা, তাহলে আমাদের এক একটা সেগমেন্টে ভাগ করে, এক একটা কমিটির বিভিন্ন অংশে ভাগ করে একটা অর্গানাইজ করতে গেলে, তাহলে প্রত্যেকটা নির্দিষ্ট কাজ থাকে। এবং এই কাজগুলোকে যদি আমি বলি এক একটা মেথড ফাংশন, যে এর একটা নির্দিষ্ট কাজ আছে এই কমিটি, তার মানে ওই কমিটিকে একটা কোড বলেন বা একটা ফাংশন বলেন বা একটা প্রোগ্রামিং অপশন, যে ওদের একটা নির্দিষ্ট কাজ আছে। আপনি যদি বলেন অন্য একটা কমিটির, ওর একটা নির্দিষ্ট কাজ আছে। সো প্রত্যেকটি কি আছে, একটা স্পেসিফিক কাজ আছে, ওর বাইরের কোনো কাজ কি ওরা করতে পারে না, ওকে ওইটা কাজ করতে দেওয়া। এখন আমি একটা 5টা কমিটি তৈরি করলাম, 5টা কমিটির মধ্যে আমার 5টা কমিটি প্রোগ্রামিং এর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কি দরকার হইতে পারে, কারোর দরকার হইতে পারে যে একটা প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় দরকার হইতে পারে, কারোর দরকার হইতে পারে যে প্রোগ্রামের শুরু থেকে 1 ঘন্টা দরকার হইতে পারে, প্রোগ্রামটা শেষ হওয়ার 1 ঘন্টা দরকার হইতে পারে। কোনো কমিটির একটা মিডলে অল্প কিছু কাজ আছে। সবারটা কি এনগেজ প্রোগ্রামের মধ্যে সবার এনগেজমেন্টটা থাকে সব সময় না, থাকে না। তো আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা আমি ছোটখাটো একটা ফাংশন বা একটা কিছু ডিক্লেয়ার করলাম, সেটার অপশন কি সব সময় আমার কাজ করা লাগে, তার হয়তো কখনো কখনো তার দরকার হয়, আমরা সেই মুহূর্তে সেটারে কল করি। আদারওয়াইজ আমাকে কল করার দরকার আছে কমিটি, ধরুন একটা কমিটির মাঝখানে খাওয়া দাওয়ার একটা অংশ আছে, আমার দরকার কমিটির কোনটা, ওই অপশনটুকু কেন আর দরকার আছে আমার এই যে দরকারটা আছে এইটুকুর জন্য, এইটার জন্য আমার কেন আগের থেকে একটা কমিটি বানাই দেখি, আমি ওই মুহূর্তে এটা বানাতে পারতাম। তাহলে কি হবে, আমার জন্য কাজটা করা কঠিন হয়ে যাবে না? কে বানাবো, কখন বানাবো, কি বানাবো। আমরা প্রোগ্রামিং এর এইগুলোকে বলে মেথড। আমরা একটা মেথড তৈরি করি, একটা ক্লাস তৈরি করি, যে এটা অর্গানাইজ, এর একটা বিভিন্ন অপশন থেকে ক্লাস তৈরি করি। ক্লাস তৈরি করার পরে আমি ক্লাসগুলোকে আমার কখন কোনটা দরকার হবে সেটা আমি ডিফাইন করবো, তখন কল করবো। বাট আমার এই ক্লাস দরকার আছে, একটা প্রজেক্ট করতে গেলে যদি আমি এখন রিয়েল টাইমে যে আমার একটা ক্যালকুলেটর তৈরি করবো, তাহলে একটা ক্যালকুলেটর তৈরি করলে কি করতে লাগবে, একটা অ্যাডিশনের একটা ফাংশন কাজ করা লাগে, সাবট্রাকশনের একটা কাজ করা, মাল্টিপ্লিকেশনের কাজ করা লাগে, আমি ডিভিশনের কাজ করলাম, রিমাইন্ডারের কাজ করলাম, কিছু এই ফাংশনগুলো কাজ করা লাগে। এই ফাংশনগুলো আমি একটা ক্যালকুলেটরের উপাদান, আমি এই ক্যালকুলেটরের ফাংশনগুলো বেসিক উপাদান আমি লিখে রাখলাম। আমার যখন যেটা দরকার হবে আমি তখন সেটা ইউজ করব।
আমি একটা এমন একটা ক্লাস তৈরি করে আপনাকে দিলাম, যে ভাই আপনি নেন, ক্লাসটাকে দিলাম, আপনি দেখলেন যে আপনার প্রোগ্রামিং এর মধ্যে দুইটা জিনিস দরকার, শুধু এডিশন আর সাবট্রাকশন, আর বাদ বাকি আমার দরকার নেই, তো তারপরে আপনি ইউজ করলেন না, বাট আপনাকে যেরকম দরকার আপনি সহজে সেরকম ইউজ করতে পারতেছেন। ওকে, দেখেন অবজেক্টটা কি? অবজেক্ট হলো আপনার একটা প্রোগ্রামিং কে ভেঙে ছোট ছোট এন্টিটি, মানে একটা ক্ষুদ্র অংশে ভাঙা। আপনি যদি বলা হয় একটা ক্যালকুলেটর তৈরি করেন, ক্যালকুলেটরটা কি একটা বিশাল বড় প্রোগ্রাম? আপনাকে যদি বলা হয় ক্যালকুলেটর তৈরি করেন, তাহলে ক্যালকুলেটরের মধ্যে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে? এটা এডিশন একটা ক্ষুদ্র অংশ, সাবট্রাকশন একটা ক্ষুদ্র অংশ। তাহলে প্রত্যেকটাকে বলা হয় কি প্রোগ্রামিং এর ভাষায় একটা এন্টিটি বা একটা ফাংশন, বিহেভিয়ার। এডিশন এটা বিহেভিয়ার, এডিট করা একটা কাজ করা একটা বিহেভিয়ার, সাবট্রাকশন একটা বিহেভিয়ার, তার একটা কাজ, ফাংশন বলেন বা মেথড বলেন, সবগুলোর একটা বিহেভিয়ার না নির্দিষ্ট এক একটা কাজ করতেছে। আমরা ক্যালকুলেটরের কথা চিন্তা করি, আমরা প্লাস বাটন, এগুলো একটা কি স্টেপ বা একটা বিহেভিয়ার। এক একটা বিহেভিয়ার কি বলা, একটা অবজেক্ট ওই ক্লাসের। আচ্ছা, আর ক্লাস কাকে বলে? যদি এক একটা ক্যালকুলেটর ক্লাস, ক্যালকুলেটর একটা ক্লাস, ওর উপর অনেকগুলো কি আছে, স্টেট আছে, বিহেভিয়ার বা ফাংশন যেটাই বলে, কেউ ফাংশন বলে, কেউ মেথড বলে, কেউ স্টেট বলে, বিহেভিয়ার বলে, যেটাই নামে যে নামেই ডাকেন। একটা জিনিসে অনেক নামে, এক একজন এক এক নামে ডাকে, এটা যে নামে ডাকে না কেন, তাহলে কি আছে, যোগ করা, বিয়োগ করা, ভাগ করা, গুণ করা, যদি প্রত্যেকটাকে একটা বিহেভিয়ার ধরেন বা ফাংশন ধরেন বা মেথড যাই বলেন না কেন, এইগুলো তাহলে এই তিনটে চারটার কালেকশন কি একটা ক্লাস? ক্যালকুলেটর একটা ক্লাস, এর ভিতরে অনেকগুলো কি আছে, ছোট ছোট অংশ আছে, তার ছোট ছোট ক্ষেত্র আছে, তাহলে এই ক্ষেত্রগুলোকে মিলে কি হবে, একটা ক্লাস। সো এখানে এই জন্য ক্লাসকে বলা কালেকশন অফ অবজেক্ট ইজ কল্ড ক্লাস। কালেকশন অবজেক্ট বলেন বা বিহেভিয়ার গুলোকে কি বলা হয়, ক্লাস। বুঝি নাই, বুঝি নাই, সহজ করা করি। আপনি যদি একটা চিন্তা করেন, আমি একটা প্রোগ্রামিং এর ফিল্ড, আমরা দেখলাম কি ইন্টারনাল ক্লাস অবজেক্ট কিভাবে কাজ করে। আমরা যদি একটু ক্লাস অবজেক্টের কাজ করার আগে আমরা একটু দেখে আসলে কেন ইউজ করি আমরা সাধারণত। নাম্বার এত কিছু করার দরকার নেই, নাম্বার একটা আমরা কেন ইউজ করি। আমরা একটা কথা বলছিলাম ফার্স্টের দিকে, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড শেখার দরকার নেই, আমরা যেটা বেসিক শিখছি এটা দিয়েই প্রোগ্রামিং শেষ করা সম্ভব। আমরা যে যা বেসিক শিখছি, বেসিক দিয়ে আমাদের কি করা সম্ভব, প্রোগ্রামিং শেষ করা সম্ভব। এখন এখানে কিছু পয়েন্ট আছে, ইজি টু সফটওয়্যার ডিজাইন নাম্বার 1। আচ্ছা, 2 নাম্বার হলো মেইনটেন্স, ইজি টু সফটওয়্যার মেইনটেন্স আর ইউজিবিলিটি সফটওয়্যার। তিনটা, এত কিছু বলার দরকার নেই। একটা নাম্বার চারটা পয়েন্ট, তিনটা পয়েন্ট। এক নম্বর মেইনটেন্স করা সহজ, ডিজাইন করা সহজ, আর একটা কি রিইউজেবল, মানে কি একটা জিনিস বারবার ব্যবহার করতে পারতেছে। ওকে, আপনারা অনেকেই শুনছেন 3 লেয়ার আর্কিটেকচার, নাম শুনছেন? 3 লেয়ার না, প্রোগ্রামিং এর অনেকেই দেখবেন প্রফেশনাল কাজ করতে গেলে বলে 3 লেয়ার আর্কিটেকচার। 3D না, 3D না। ওকে, অনেকেই শুনবেন যে 3 লেয়ার আর্কিটেকচার। আর কোডগুলো যদি সবটাই একটা ফাইলে লিখি, আমাদের কোনো সমস্যা আছে? না। আমি ক্যালকুলেটর তৈরি করার জন্য কোড লাগে, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, যতগুলো কোড লাগে আমি কি করলাম, একটা বিশাল বড় জাভা ফাইলে লিখলাম। মানে জাভা ফাইলে লিখলাম, জাভা ফাইলে লিখে আমার জাভার ফাইলের কোড লাইন হলো 500। আমি কি লিখলাম, এখানে জাভা ফাইলে লিখলাম, কোডের লাইন হলো কত, 500 লাইন কোড হলো। কোনো সমস্যা আছে? আমার কি প্রোগ্রাম কাজ করবে? করবে। ওকে, আপনাকে বলা হলো ভাই কোন একটা কিছু চেঞ্জ করেন, সিম্পল একটা লাইন চেঞ্জ করতে বলা হলো এই 500 লাইনের মধ্যে, আপনাকে কি করতে হবে, 500 লাইন কি করতে হবে, হয় সার্চ দিয়ে খুঁজতে হবে বা ম্যানুয়ালি আস্তে আস্তে আবার প্রত্যেকটা লাইন বাই লাইন কি করতে হবে, চেক করতে হবে। আপনি 500 লাইন খুঁজলেন, আপনাকে খুঁজতে গেলে একটা নির্দিষ্ট টাইমের পর আপনি পাবেন না পাবেন। ওকে, আপনাকে এই 500 লাইনকে বলা হলো যে প্রত্যেকটা লাইনের সর্বোচ্চ তুমি 50 লাইনে বা 20 লাইনের বেশি লিখতে পারবে না।
তাহলে এই 5 সালে যদি 20টা ভাগ করা হয় কয় লাইন কয়টা সেগমেন্ট তৈরি হয়? 15 20 লাইনের কথা কথা হচ্ছে 25টা ফাইল তৈরি হবে। এখন আপনাকে বলা হলো যে কোন একটা লাইন চেক করো, আপনাকে কি করতে হবে যে 25টা সেগমেন্টের কোন সেগমেন্টের লাইনটা পড়ে সেটা দেখতে হবে। তাহলে কি হলো, আপনাকে আগে যে 500টা লাইন দেখতে হতো, এখন কি হলো, এখন 25টা সেগমেন্ট দেখছেন যে কোন সেগমেন্টে এই লাইনটা আছে। আমার দেখাচ্ছে যে 10 নম্বর সেগমেন্ট আছে, তাহলে 10 নম্বর সেগমেন্টে, তাহলে আমার 10 নম্বর সেগমেন্টে কয়টা লাইন? 20 লাইন হবে। তাহলে আমাকে কি হইল, সহজ, একদম সহজ, আমাকে সহজে চলে আসলো। ওকে, আমরা আসলে মূলত এই জন্য বলছেন একবার হলো ইজি টু মেইনটেইন করা। আমাকে যদি কোনো কিছু মেইনটেইন করা লাগে, কোনো চেঞ্জ করা লাগে, তাহলে যদি অবজেক্ট ওরিয়েন্টেড থেকে করি, মানে সবকিছু ভেঙে ভেঙে কাজ করি, তাহলে কি হবে, আমাকে সহজে কোনো কিছু মেইনটেইন করা সহজ হবে। ওকে, 2 নাম্বার, 1 নাম্বার বলছে সফটওয়্যার ডিজাইন করা। এটাই যে আমি একটা ক্যালকুলেটরের ডিজাইন করব, এটা আমি একটা ফাইলে সবকিছু রেখে দিলাম। আমাকে বলা হলো কি এডিশন, যে ফাংশন এডিশনের জন্য যে কোডটা করছেন ওইটাকে একটু চেঞ্জ করতে হবে। আপনাকে কি করতে হবে, দেখা যাবে যে এডিশনের কোড চেঞ্জ করে পুরো সফটওয়্যারের উপরে কি করতেছে, কোথাও একটা সিম্পল লাইন চেক করা, ওটা আপনার প্রজেক্টে একটা ফাইলে সিম্পল একটা কোনো কিছু চেঞ্জ করছেন, পুরোটাই কি হচ্ছে, আরো 10 জায়গায় কি আপনার প্রজেক্ট রান করতেছে না। সো আপনাকে কি হলো, প্রজেক্ট কি হলো, আপনাকে প্রজেক্ট রান করতেছে, আপনাকে আরো 10টা জায়গায় চেঞ্জ করা লাগতেছে। সো আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড সহজে ম্যানেজ করে কাজটা করেন, তাহলে কি হবে, আপনাকে একটা সিম্পল জায়গা চেঞ্জ করাতে আপনাকে অন্য কোথাও জায়গায় ইফেক্ট করবে না, ওই ফাংশনের মধ্যে ইফেক্ট করবে। ওকে, 1 নম্বর হলো রিউজেবিলিটি। আমি অলরেডি বলছি রিউজেবিলিটি কিভাবে বোঝা যায়। আপনি একটা ক্যালকুলেটরের জন্য ক্লাস লিখছেন, আপনি একটা প্রজেক্ট, আপনার প্রজেক্ট আছে 3টা, যেখানে ক্যালকুলেটর 3 জায়গায় ক্যালকুলেটরের জন্য ফাংশন কাজ করা যায়। প্রজেক্ট আলাদা আলাদা প্রজেক্ট চিন্তা করেন, আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, সেখানে 3টা প্রজেক্ট চলতেছে, যেখানে 3টা প্রজেক্টে কি করা লাগে, ক্যালকুলেটরের জন্য যে কাজটা করা লাগে সেটা 3টা প্রজেক্টে লাগে। আর একটা প্রজেক্ট করতেছেন, চিন্তা করেন যে 2 জন করে ডেভেলপার একটা প্রজেক্ট করতেছেন, 3টা প্রজেক্টে ক্যালকুলেটরের যে অপশনগুলো করা লাগে কাজে লাগে। এখন একটা টিম ধরেন ওই অপশনটা লেখার জন্য একদিন ব্যয় করছে, আমরা 2 দিন ব্যয় করছে, যে ক্যালকুলেটর করার জন্য যে ফাংশনগুলো লেখা থাকে, আপনি একটা ক্লাস তৈরি করে লিখছেন, ব্যবহার করছেন, তাও কি লিখছেন, একটা ফাইলে লিখছেন। আপনার প্রজেক্টের মধ্যে কোনো আলাদা কোনো সেপারেট ফাইল বা কোনো কিছু ম্যানেজ করে লিখলে, আপনি প্রজেক্টে করতেছেন, ওর ভিতরে ইউআই ভিতরে যা কিছু ওর মধ্যে লিখে গেছেন 2 দিন ধরে। তাহলে আপনার কি হবে, আরেক যে টিম আছে সেও কি করবে, আবারও 2 দিন লাগাবে কাজটা করতে। আমার সে আরেকটা প্রজেক্ট করতেছে, তার মতন করে সে সবকিছু লিখলো, এগুলো আমার টোটাল 4 দিন হয়ে গেল, 4 দিন সময় নষ্ট হলো। সিম্পল যে সে 2 দিন বসে লিখছিল, সে যদি আমাকে আরো একদিন টাইম নিয়ে 3 দিনে কাজটা লিখতো, তাহলে আমার 6 দিনের জায়গায় কয় দিন চলে আসতো, 3 দিন। আমাকে কি আসতো, 3 দিন চলে আসতো। আমি এই ফাইলটাকে বলতাম তুমি ইউজ করছো, সমস্যা নাই, এদের 2 জনটা তুমি দিয়ে দাও ফাইলটা, রাইট। আমি বলতে পারতাম না যে আমি এদের 2 জনটা তুমি ফাইলটা দিয়ে দাও, তাহলে কি হলো, যে একজন ডেভেলপার 3 দিনে লিখছে, তাকে আমি আরেকদিন বেশি দেবো, ঠিক আছে তুমি 2 দিনে লিখছে, তুমি আরেকদিন বেশি না, 3 দিনে এটাকে ম্যানেজ করে নেবো, যাতে আমি কি করতে পারি, আরো 10 জায়গায় ইউজ করতে পারি। আমি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে লিখবো যাতে আমি আরো ইউজ করতে পারি। তাহলে কি হলো, আমি সহজে কি করতে পারতাম, আরো 2 জন ইউজ, আমার কি হতো, 1 নম্বর ডেভেলপমেন্ট টাইম কমতো, কস্ট কমতো, সময় বাঁচতো, আমার এটা কি হতো, ম্যানেজেবল হতো। শুধু যে এই 3টা প্রজেক্ট না, নেক্সট টাইম আমি আরো কোনো কিছু কাজ করতেছি, আমি সব কি করতে পারতাম, ইউজ করতে পারতাম। ওকে, সো এইভাবে বলা হয় রিউজেবিলিটি সফটওয়্যার, মানে বারবার একটা সফটওয়্যার কি করে, একটা প্রজেক্টে কোনো কিছু অপশন বারবার রিউজ করা যায়। এটা মূলত অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের মধ্যে একটুখানি, যে আপনাকে সফটওয়্যারটা এমন ভাবে ডিজাইন করতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে, যেটা আপনার কি হবে, বিউটিফুল। আমরা একটা সুন্দর কি বলি, কোনো কিছু দেখে বলে যে এটা ডিজাইনটা সুন্দর হয় নাই, এটা ডিজাইনটা ভালো হয় নাই, এর চেহারাটা ভালো না, বলি না। সফটওয়্যারের ডিজাইন
চেহারা বলেন বা ডিজাইন বলেন, এটা আসে হলো অবজেক্ট ওরিয়েন্টেডের জন্য। আপনি যত সুন্দরভাবে অবজেক্ট ওরিয়েন্টেড কোড লিখতে পারবেন, কোডটাকে তত ইউজ করতে পারবেন, কোডটাকে দেখতে তত সুন্দর হবে, আপনার কাছে মেনটেন করা সহজ হবে, কোডটা রিডেবল হবে। যে একজনের কাছে দিলেও সে কোডটা দেখে পড়তে পারবে যে হ্যাঁ এই কোডটা কেন লেখা হয়েছে, কি জন্য লেখা হয়েছে, কে কেন লিখছে, সমস্তটা কি থাকবে আপনার কোডের মধ্যে একটা ইফেক্ট থাকবে যে হ্যাঁ এই কোডটা এই কারণে লেখা হয়েছে, কি কি লিখছে, কেন লিখছে, সব করে বোঝা যাবে কোডটা পড়ে। সময় সহজ, যে কোনো একজনের কাছে দিলে সে সহজে কি করতে পারবে, কোডটা পড়তে পারবে। ওকে, আমরা 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 এই এটা বলি, আমার 5টা প্রজেক্টের জন্য আমি 5টা মেইন ফাইল তৈরি করলাম না। আমি দেখেন, আমি যদি এই অবজেক্ট ওরিয়েন্টেড ওইটা ভাঙতে চাই তাহলে আসলে কিভাবে হতে, আমার প্রজেক্ট রান করতে গেলে একটা মেইন ফাইল লাগবে, এটা নিশ্চিত। কোন প্রজেক্ট রান করতে গেলে কি লাগবে, একটা মেইন ফাইল তো লাগবে, কারণ স্টার্টিং পয়েন্ট কোথা থেকে বোঝাবে। স্যার একটা মেইন ফাইল নিলাম, ওকে একটা মেইন ফাইল নিলাম, নেওয়ার পরে আমি কি করলাম, প্রত্যেকটা প্রোগ্রামিং এর জন্য আরেকটা একটা করে ফাইল নিলাম, সোর্স ফাইল, এটা সোর্স ফাইল নিলাম। সরি, আমি প্রত্যেকটা প্রোগ্রামিং এর জন্য মেইন ফাইল নিব না, আমি আরেকটা ফাইল নিলাম, আমি আরেকটা কি নিলাম, ফাইল নিলাম, তাহলে আরেকটা সোর্স ফাইল নিলাম। তাহলে আমার সোর্স ফাইল কয়টা হলো, দুইটা। ওকে, আমি এই সোর্স ফাইলটা কি করলাম, 5টা প্রোগ্রামিং এর জন্য ভাঙলাম, 5 ভাবে। এখানে 1 নম্বরটা লিখলাম, এটা 2 নম্বরটা, 3 4 5, না এখানে একটা ফাইল, আচ্ছা একটা ফাইলের ভিতরে একটা ফাইলের ভিতরে 4টা সেগমেন্ট তৈরি করলাম। ওর ভিতরে কিভাবে তৈরি করব সেটা আলাদা। আমি কি করলাম, আপনি যদি থিওরিটিক্যাল চিন্তা করেন তাহলে কি করলাম, একটা ফাইল স্টার্টিং এটা স্টার্ট, এবং 4টা কি করলাম, একটা ফাইল তৈরি করে সেগমেন্ট তৈরি করলাম 5টা। ওকে, আমার তাহলে কি হলো, আগে আমরা যে 5টা ফাইল তৈরি করতেছিলাম, 5টা মেইন ক্লাস ছিল, আপাতত আমার সেটা কি হচ্ছে, কমে 2টাই চলে আসছে। এখন আমি 5টাকে কি করলাম, এইখান থেকে এইটারে কল দিলাম, যখন আমার এই প্রোগ্রামিংটা রান করার দরকার এটাকে কল দিলাম, যখন এই প্রোগ্রামিংটা রান করার দরকার এটাকে কল দিলাম, যখন এটা রান করার দরকার এখানটা কল দিলাম। একই পয়েন্টের থেকে আমার যখন যেটা দরকার সেটাকে কল দিলাম, দিলে কি হলো, আমার ওই অংশটুকু কি করলো, এই অংশটুকানি কাজ করলো। তাহলে আমার কি হলো, সহজে কি হলো, 1 নম্বর হলো ফাইলের সংখ্যা কমলো। আমার যদি বলা হয় মেইনটেনেন্স করতে বলা হয় তাহলে কি হলো, আমাদের 10টা ফাইল 5টা ফাইল ছিল, 5টা ফাইল আমাদের খোলা লাগতেছে, একটা ফাইল খোলা লাগতেছে, একটা ফাইল খোলা আপনি যদি 5টা ফাইল লিখতে যদি বলা হয় কোনো একটা কিছু চেঞ্জ করে, আপনাকে 5টা ফাইল কি হতো, ওপেন করে তারপর চেঞ্জ করতো, কোনো একটা ফাইল খুলে যে 5টা ফাইলের মধ্যে কোন ফাইলটা আছে সেইটাকে ওপেন করে তারপর চেঞ্জ করা লাগতো। আপনাকে একটা ফাইল ওপেন করে কোন সেগমেন্ট, সেই সেগমেন্টে আমি কি করতেছি, সহজে চেঞ্জ করতে পারতেছি। ওকে, সো এই কারণে অবজেক্ট ওরিয়েন্টেড এর ইউজ করা হয়। 1 নম্বর হলো আমাকে এইভাবে আমি কি করব, আমি সবকিছুরে ভেঙে ফেলবো, ভেঙে আমার মতন করে ছোট ছোট অংশ করব, যে কোন অংশে কি প্রয়োজন আছে। তারপরে এগুলো সবাই লক্ষ্য করেন, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড করার সময় আমরা বিভিন্ন ক্লাস দিব। এই ক্লাসের নামগুলো কেমন হবে একটু দেখেন। ইনিশিয়াল ইজ দ্য ক্যাপিটাল লেটার, ইনিশিয়াল ইজ উইথ ক্যাপিটালাইজ মানে ক্যামেল কেস। সো যেমন আমরা এতদিন কিন্তু ক্লাস নিছি না, ক্লাসগুলোর নাম দিচ্ছি আমরা, বাট নামের সময় সবগুলো কি হবে, প্রথম অক্ষর কি দিয়ে হবে, ক্যাপিটাল লেটার দিয়ে হবে। যেমন এখানে উদাহরণ সোকার প্লেয়ার, 2টা ওয়ার্ড আছে, এবং 1 নম্বর হবে আরেকটা জিনিস হবে, ইউজ এ সিঙ্গেল noun of a class name, choose a meaningful and self descriptive class name। একটা মিনিংফুল এবং ক্লাস নাম থেকে বোঝা যায় যে এটা কেন ইউজ করা হয়েছে, এই ক্লাসটা কেন ইউজ করা হয়েছে। আমরা কি করি, ইচ্ছামতো নাম দিই, বাট একটা স্পেসিফিক নাম দিতে হবে যাতে সে দেখে বুঝতে পারে যে এটা কেন ইউজ করা হয়েছে, কোন উদ্দেশ্যে কেন ইউজ করা হয়েছে আমার প্রোগ্রামিং এর, সেইটা যেন সহজে একদম দেখে বুঝতে পারে। আমরা সে নামগুলো সেইভাবে মিনিংফুল দিব, এবং নামগুলো লেখার সময় সবসময় বড় হাতের দিয়ে শুরু করবো। আমরা তখন লিখতে যাবো ছোট হাতের দিয়ে, তখন আমাদের এডিটি হলো ইক্লিপসি
সাজেস্ট করে যে এটা ছোট হাতের দিয়ে লিখো না, এটা বড় হাতের দিয়ে লিখো, ওয়ার্নিং দেয়। হ্যাঁ রাইট। সো এইগুলো এইভাবে লিখবেন। প্লেয়ারের পিটাও বড়। হ্যাঁ হ্যাঁ, দুইটা নাউন ফেস, এখানে দুইটা, সকার প্লেয়ার, দুইটা প্লেয়ার। আপনার যদি একটা হয় শুধু সকার হইতো তাহলে একটা বড়। ওকে ওকে, আমরা একটা ক্লাস তৈরি করলাম, আমরা একটা প্রজেক্ট তৈরি করলাম। ওপিপি আমরা বলছি কি প্রথমে কি হবে, বড় হাতে দিয়ে না, ক্লাসের ক্ষেত্রে প্রজেক্টের নাম আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, বাট আপনাকে ক্লাসের ক্ষেত্রে যেটা দিতে হবে মিনিংফুল নেম। নাম্বার ওয়ান, এতদিন যা দিয়ে আসছেন এখন থেকে কি করতে হবে, মিনিংফুল নেম দিতে হবে, যে এটা এটার একটা নির্দিষ্ট নামের একটা মিনিং থেকে যেন সবাই বুঝতে পারে এটা কেন ইউজ করা হচ্ছে। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কেন তৈরি করব সেটা আমরা একটা কি করলাম, ক্লাস তৈরি করলাম। সো আমরা একটা সিম্পল, আমরা যেটা দেখলাম এটা দেখে যে আমার কি থাকবে, আমরা যেটা কালকে আমরা একটা ক্যালকুলেটরের জন্য কি থাকবে, আলাদা আলাদা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কাজ করব। ওকে, আমরা কিভাবে করতেছি সেটা দেখার উদ্দেশ্য না, আমরা আসলে কিভাবে ম্যানেজ করি জিনিসটা, কেন কোড লিখছি, কিভাবে লিখছি, এত কিছু বোঝার দরকার নেই। কিভাবে কেন এই জিনিসটা কিভাবে ভেঙে লিখতে হয় সেটা আমরা দেখি, কিভাবে লিখছি, কেন ডিফাইন করছি, কিওয়ার্ড গুলো কেন ইউজ করছি, এগুলো আপাতত আমরা পরে শিখবো সবই। আমরা প্রসেসটা দেখি আসলে কেন ভাঙতেছি, ভাঙার জন্য আমাদের সুবিধাটা কি পাচ্ছি। ওকে, আমরা যদি এখন এখানে চিন্তা করি, আমরা এডিশনের জন্য যতগুলো লেখার দরকার আমি লিখতে পারি না। নাম্বার ওয়ান লিখলাম ইন্টিজার ফার্স্ট, ওকে আমি লিখলাম, আমরা সুন্দর করে লিখলাম সেকেন্ড, লিখলাম সরি কমা হবে মাঝখানে, আমি এক লাইনে লিখতেছি। ওকে, এটা একটু ভেঙে লিখলো, আপনারা নাম্বার লিখেন, একটা ইন্ট সেকেন্ড লিখলাম। ওকে, দুইটা সংখ্যা যোগ করার জন্য আমি কি লিখলাম, ইন্ট সাম, কি লিখলাম, ফার্স্ট সেকেন্ড, আচ্ছা ইন্ট এসিবি সাব ফার্স্ট সেকেন্ড। ফার্স্ট সেকেন্ড কি লিখলাম আমরা। ওকে, ফার্স্টের কোনো ইনিশিয়াল ভ্যালু দেওয়া নেই, আমি ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম। ওকে, আমরা কি করলাম, একটা ফাংশন তৈরি করলাম, একটা ক্লাস তৈরি করলাম, সেখানে ফার্স্ট সেকেন্ড নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগের জন্য আলাদা আলাদা যেগুলো করা লাগে আমি কি করলাম দিয়ে দিলাম একটা ফাইলে। আমরা এইভাবে কাজটা কি করতে পারি, এখন প্রত্যেকটা প্রিন্টএফ দিলে আমার কি করবে, প্রিন্ট হবে। ওকে, আমরা আরেকটু কন্ডিশন দিতে পারি, যেটা যে আমরা এখন বলতে পারি যে আমি দুটো নাম্বার নিয়ে কোন সংখ্যাটা কোন কাজটা করবো, এখান থেকে তো তিনটা কাজই একসাথে হয়ে যাবে যোগ বিয়োগ, কিন্তু আমি তিনটা কাজ দিব না, একটা ক্যালকুলেটরের মধ্যে আমি যখন যোগ চিহ্ন দিব তখন যোগ হবে, বিয়োগ চিহ্ন দিব বিয়োগ হবে। আমি সেক্ষেত্রে একটা ছোটখাটো কন্ডিশন লিখতে পারি, ইফ যদি সেটা প্লাস চিহ্ন হয় আমি জাস্ট লিখতেছি, যদি প্লাস চিহ্ন রিডও দিবে। এখন আমি এটাকে স্ক্যানার দিয়ে পড়লাম, স্ট্রিং পড়লাম, পরে বললাম কি যদি আমি এটা স্ক্যানার দিয়ে পড়লাম না, আমি পরে দেখলাম যে স্ক্যানার দিয়ে করতেছি, আমি গেলাম আচ্ছা আমি লিখলাম যে এস দিলাম একটা, আমি একটা এস ইকুয়াল টু কি দিলাম, প্লাস চিহ্ন দিলাম। আমি এখন কম্পেয়ার করলাম কি এস ইকুয়াল, যদি সেটা প্লাস চিহ্ন হয় তাহলে কি করো, শুধু সাম ফাংশনটা কাজ করবে। আমি মনে করেন এই জিনিসটাকে কি করছি, এই এসটাকে রিড করাটা কিবোর্ড থেকে রিড নিছি, কিবোর্ড থেকে কি করছি রিড নিয়েছি। এখন আমি যদি কিবোর্ড থেকে কেউ প্লাস বাটন চালাইতে কি হবে,
শুধু যোগ হবে। আমি যে এসএ প্লাস ডিফাইন করে দিছি না, আপনি জেনারেল প্রোগ্রামিং এর কথা চিন্তা করেন, এসএ প্রোগ্রামিং ডিফাইন করে দিছি, তাহলে কি হবে? প্লাস চাপলে কি হবে? শুধু যোগ কাজ করবে। ওকে, এখন যদি আমি মাইনাস চাপি কিবোর্ড থেকে, শুধু আমি এভাবে আর একটা কন্ডিশন লাগে, তাহলে কি কাজ করবে? মাইনাস কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা কি হলাম? একটা ফাইলে সবকিছু লিখলাম। একটা ফাইলে লিখতে পারি তো এইভাবে? ওকে, কনফিউশন দূর করার জন্য আমি লিখি স্ক্যানার, নিউ স্ক্যানার, নেক্সট লাইন করি। ওকে, আমি লিখলাম ইফ যদি এটা হয় প্লাস চিহ্ন দেই ইকুয়াল টু মাইনাস চিহ্ন দেই স্টার, এটা সবাই বুঝছেন? আমি কি করলাম, একটা স্ক্যানার দিয়ে পরে যে চিহ্ন দিব সেটা কি করবে? সেটা কাজ করবে। ওকে, আরেকটু লিখি, ওকে, তাহলে আমি যদি এই প্রোগ্রামটা রান করি, এখন রান করি, দেখেন আমি রান করলাম, আমি কি দিলাম? স্টার চিহ্ন দিলাম। কি করলো? গুণ করলো, কাজ তো করলো। ওকে, আমরা কি করলাম? একটা হলো একটা ফাইলের মধ্যে একটা ছোট, মনে করেন যদি একটা ছোট ক্যালকুলেটর করে যোগ বিয়োগ গুণ তিনটা ফাংশন কাজ করে, তাহলে আমি কি করলাম? আর তারপর আপনি কিবোর্ড থেকে নাম্বার দুইটা ইনপুট নিতে পারেন, এই যে নাম্বার দুটো কিবোর্ড থেকে ইনপুট নিতে পারেন, নিয়ে আমরা কি করলাম? একটা প্রোগ্রামিং তৈরি করতে পারলাম তো, যে একটা ছোট ক্যালকুলেটর তৈরি করলাম, সেখানে কি করতে পারে? যোগ করতে পারে, গুণ করতে পারে, বা ভাগ করতে পারে দুইটা সংখ্যা। ওকে, তাহলে আমার দেখেন একটা ফাইলে কিন্তু কাজটা শেষ হয়ে গেল। একটা জাভা ফাইলে কাজটা শেষ না? একটা মেইল ভিতরে আমার কোথাও কোনো কিছু করা লাগতেছে না। ওকে, আমরা এইভাবে লিখবো না, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব এক জায়গায়, আমি এত কিছু লিখবো না, আমি এটাকে ভাগ করবো। এখন আমি বলছিলাম কি, আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা যায়। আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে কি করতে পারি? আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করতে পারি। আমরা যদি এটা, সো আমি কি করলাম যে আমি আরেকটা ফাইল নেব, নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগের জন্য সেগমেন্ট গুলো ওই ফাইলে আলাদা করে দেব। ওকে, আমরা আরেকটা ফাইল নেব, আমরা না দুইটা ফাইলে করা, দুইটা আরেকটা ফাইল নেব যেখানে যোগ বিয়োগ গুণ ভাগের জন্য সেগমেন্ট গুলো আলাদা করে দেব। আমি একটা ফাইলে লিখছি, বাট ওই ফাইলটাকে আমি এইখানে এত কিছু লিখবো, ওই ফাইলের মধ্যে রেখে দেবো। আচ্ছা, ওকে, তিনটাও তো আলাদা আলাদা রাখতে পারি। হ্যাঁ, তিনটা লিখতে পারেন, বাট আমরা দুইটা দিয়ে এই মতন করে করবো যে আমার 5টা প্রোগ্রামিং ছিল, 5টা প্রোগ্রামিং এর সেগমেন্ট কাজ করছে। আমি চিন্তা করি যে 5টা প্রোগ্রামিং, আমরা একটা ক্যালকুলেটরে 3টা ফাংশন আছে, 3টা ফাংশনে আলাদা একটা ফাইল নিয়ে কি করব? 3টা সেগমেন্ট করে দেব। ওকে, আমি এটা নিলাম, ক্যালকুলেটর নামে একটা ফাংশন ফাইল নিলাম। ওকে, এইটাকে আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দেব না, কারণ কি আমার অলরেডি একটা মেইন ফাইল আছে না, আমাকে একটা মেইন দেব, একটা সাব ফাইল তৈরি করব। ওকে, এখন কিভাবে করতেছে এত কিছু বোঝার দরকার নেই, আমি দেখেন করি তারপর। হ্যাঁ, ভিডিও আছে। অন্য
দেখেন করি পরে দেখেন কিভাবে করতেছি। এখন আমি রান করি, দেখেন আমার এই কি আছে দেখেন, আমি কিন্তু এইটা রান করবো, হ্যাঁ মেনটা অবশ্যই মেনটা রান করবো, কারণ আমার প্রজেক্টের স্টার্টিং পয়েন্ট ওইটাই। আমার কি হয়েছে, আগে যা রেজাল্ট আসছিল সেম আসছে, বাট আমার এইখানে কোড এডিশন সাবস্ট্রাকশনের জন্য যে লাইনগুলো লিখছিলাম কি আছে এখানে নাই, এখানে আছে সেগুলো এখানে এডিশন সাবস্ট্রাকশনের জন্য যে একটা করে লাইন লিখছিলাম এই লাইনগুলো আছে ওকে নাই, আমি কি করছি সেটাকে পাক করে দিছি। ওকে সাম আমার এই ক্যালকুলেটরের মধ্যে অ্যাড আর সাবস্ট্রাকশন আমার এই প্রজেক্টের মধ্যে এডিশন আর সাবস্ট্রাকশন এই দুটোর দরকার নাই, ধরেন সামও আপনার দরকার দুটো নাই, তাহলে আমি যদি কোড লিখতাম তাহলে কি লিখতে হতো, এই কোডগুলো কি সবগুলো কি করতে হতো, ব্লক করতে হতো। আমি কি করলাম যে না আমি কোডগুলোকে ব্লক করবো না, কোডগুলো ব্লক করতে হতো আরেকজনকে দিলে তার দরকার আছে, আরেকজনের প্রজেক্টে দিলে তার দরকার হচ্ছে, দেখা যাচ্ছে যে এই দুটো আপনি ফিক্স করে দিচ্ছেন, তার ফিক্স অন্য টাইপের কোনো একটা লাগতো বা অন্য কোনো টাকা নিতে হতো, অনেক কিছু করা লাগতো, তার পুরো প্রজেক্টের কি করতে হতো, চেঞ্জ করা লাগতো। আমি কত কিছু চেঞ্জ করলাম না, আমি আলাদা করে ফেললাম। সো আমি কি করলাম, সহজে কাজগুলো দেখেন, একটা 2 নাম্বার আমি ফাংশনগুলো যে এডিশন বা সাবস্ট্রাকশনের জন্য কাজ করা লাগবে সেটা কিন্তু আমি লিখছি কই এড সাবস্ট্রাকশন, কি করছি আলাদা করে লিখছি আলাদা ফাইল। আপনাকে যদি এখন এই ফাইলকে দিয়ে দেওয়া হয় আপনার কি করবে, আপনার প্রজেক্টে সাবস্ট্রাকশন এডিশনের জন্য যে কাজগুলো করা লাগবে আপনি করতে পারবেন। আমার কিন্তু আমার এই মেইন ফাইলটা আপনাকে কি করার দরকার নেই, কপি করার দরকার নেই, আপনার যা মেইন ফাইল আছে যা কিছু আছে সেটাই থেকে যাবে, শুধু আপনি এই কি করবেন এই ক্লাসটাকে কপি করে সেই ক্লাসটাকে ইউজ করার মধ্যে যেগুলো কোড লিখতে হয় আপনি লিখলে কি করবে, কাজ করবে। এই জাস্ট আমরা এক লাইনের কোডগুলো বুঝতে, এক লাইনের কোড বলে মনে হচ্ছে যে আসলে কেন দরকার, আমি তো এক লাইনের কোড এখানে লিখতে পারতাম। যদি কেউ চিন্তা করেন এই ক্যালকুলেশন এই সামটা নির্ণয় করার জন্য আপনাকে এক লাইন না এখানে 20 লাইনের কোড লিখতে হয়, বা কোনো একটা কাজ করার জন্য অনেক বড় কোড লিখতে হয়, ফর লুপ টু ইফ এলস দিয়ে অনেক কিছু লিখতে হয়, সেক্ষেত্রে চিন্তা করেন এখানে আপনার কাছে মনে হতে পারে একটা লাইন তো ওইখানে লিখছিলাম এখানেও লিখছিলাম, কেন ডিফারেন্সিয়েট করার দরকার আছে আমার, এক লাইন কোড তো। বাট যদি কোডটা অনেক বড় হইতো তখন বলছি যে আলাদা একটা ফাইল, আলাদা ফাইল বলে কোনো কিছু আছে, আলাদা ফাইল বলে কোনো কিছু নাই, আলাদা আসলে কি হবে ক্লাস তৈরি হবে। আমি এতক্ষণ ধরে বলছি আলাদা ফাইল, কারণ কি ফার্স্টে ক্লাস বললে আপনাদের এটা বুঝবেন না, আলাদা একটা ফাইল, আলাদা ফাইল বলে তো আমার এখানে কিছু নেই, আলাদা কি থাকবে ক্লাস। ওকে তাহলে আমাদের ক্লাসটা নিতে হবে কিভাবে, একটা কি থাকবে ক্লাস কিওয়ার্ড থাকবে, তারপরে আপনার একটা কি থাকবে নাম থাকবে। ওকে তার আগে একটা জিনিস আছে পাবলিক, এইটাকে বলা হয় অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার, অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার। ওকে এখন প্রশ্ন হলো অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার জিনিসটা কি, প্রশ্ন হলো অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার জিনিসটা কি সেটা বলেন। অ্যাক্সেস বলেন প্রথম তিনটাকে বলে বলেন, অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার। অ্যাক্সেস মানে কি,
অ্যাক্সেস বলতে আমার এইটা কতটুকু স্কোপ আছে বা অ্যাক্সেস আছে। আচ্ছা, কন্ট্রোল আমি কতটুকু কন্ট্রোল করতে পারবো এতে। মডিফায়ার সো অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার বলতে বোঝায় যে আমার এই ক্লাস বলেন বা আমার কোনো কিছু কতটা অ্যাক্সেস আছে। আমরা বলি না এই এই রুমের মধ্যে এন্টি রেস্ট্রিক্টেড লিখি না, বা এই জিনিসটা এই লেভেলের জন্য রেস্ট্রিক্টেড। তার মানে কি তার অ্যাক্সেস লেভেলটা আমরা ডিফাইন করে দেই যে এই পার্সনগুলো এই জিনিসটাকে অ্যাক্সেস পাবে না। প্রোগ্রামিংও আমি ডিফাইন করে দিতে পারি যে কে কে অ্যাক্সেস পাবে, কে কে অ্যাক্সেস পাবে না, কে কতটুকু অ্যাক্সেস পাবে। আমি ক্যালকুলেটর একটা ক্লাস লিখলাম, এই ক্যালকুলেটরের ক্লাসের মধ্যে কে 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 অ্যাক্সেস করতে পারবে, কে পাবে না, কেন পাবে না, আমি কি করতে পারি সেখানে গুলোকে কন্ট্রোল করতে পারি। এটাকে বলা হয় অ্যাক্সেস কন্ট্রোল মনিটর। আমরা এখানে কি ইউজ করছি? পাবলিক বলতে জেনারেলি সবাই সেটা পাবে। আমরা ফেসবুকের কথাই চিন্তা করি, পাবলিক দিয়ে রাখলে কি হয়? সবাই। প্রাইভেট দেখলে শুধু পার্সন। ফ্রেন্ডলি দিলে কি হয়? আমার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে তারা দেবে। ফেসবুক কনসেপ্টটা নিয়ে আসছে এখান থেকে। পাবলিক বলতে সবাই, আমরা প্রাইভেট বলতে আমাদের কি হবে? অলরেডি আমার এই ক্লাস বলতে আমি ক্যালকুলেটর ছাড়া ক্লাস ছাড়া ওই জিনিসটা আর কেউ পাবে না। আর ফ্রেন্ডলি বলতে এখানে না, এখানে প্রোটেক্টেড। তার মানে আমি তো পাবো, আমার ফ্রেন্ডরা যারা আছে তারা পাবে। তার মধ্যে কি যদি আপনি এখানে চিন্তা করেন যে ক্যালকুলেটর আপনি ফেসবুকের একটা অ্যাকাউন্ট, সিম্পলি চিন্তা করেন যে ক্যালকুলেটর কি ফেসবুকের একটা অ্যাকাউন্টের কথা চিন্তা করেন, এখানে আপনি পাবলিক দিয়ে দিচ্ছেন কোনো কিছু। তার মানে কি আপনার ফ্রেন্ডরা তো পাবে, ফেসবুকে আপনার সাথে যারা কানেক্টেড নেই তারা সবাই পাবে। তার মানে কি এই ক্যালকুলেটরের বাইরে অন্য কোনো ক্লাস থাকলে, অন্য কোনো যদি ক্যালকুলেটর এখানে আরো 2-3টা ক্লাস থাকে অন্য নামে, তার মানে চিন্তা করেন যে ফেসবুকে অন্য একটা আলাদা একটা অ্যাকাউন্ট, তাহলে সবাই পাবে। ওকে, আমি দিলাম প্রাইভেট, তাহলে কি হবে? আমার স্যার আমি আর এই ক্যালকুলেটর স্যার আর কেউ পাবে না, কারণ কি প্রাইভেট। আমার ফেসবুকের কথা চিন্তা করেন, প্রাইভেট শুধু কি করতে পারি? আমি পাই। তাহলে কি হবে? যে এগুলো কিভাবে ইউজ করতে সেটা পরে ভুলে যান, আপনার টার্মগুলো কেন ইউজ করা হয় সেটা বুঝেন। যে প্রাইভেট বলতে কি অনলি আমি পাবো। আচ্ছা, আর একটা আছে প্রোটেক্টেড। আমরা ওইখানে ইউজ করি কি? ফ্রেন্ডলি না, জাভাতে ইউজ করা হয় প্রোটেক্টেড বলতে কি আপনার ফ্রেন্ডরা সবাই পাবে। ফ্রেন্ডলি বলতে আপনার ফ্রেন্ডরা সবাই পাবে। প্রোটেক্টেড বলতে আমার এই প্রজেক্টের মধ্যে আর যে ক্লাসগুলো আছে সেই পাবে, বাইরে প্রজেক্টে কেউ পাবে না। আর প্রাইভেট দিলে কি আমার তো ফ্রেন্ডরাও পাবে না, বাইরের ওয়ার্ল্ডেরও পাবে না। আর পাবলিক বলতে আমার এই ওপিপি প্রজেক্টের বাইরে কোনো প্রজেক্ট থাকলে সবাই, পাবলিক দিলে সবাই পাবে। তো এই তিনটা কিভাবে ইউজ করা হয়? এক হলো প্রাইভেট, প্রোটেক্টেড আর পাবলিক। আর একটা আছে ডিফল্ট। ডিফল্ট জিনিসটা বলা যায় মূলত এই তিনটাকে সহজে ইউজ করা হয়, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড। পাবলিক থাকলে কি ওই আলাদা অন্য প্রজেক্ট থেকে নিতে পারবে? হ্যাঁ, অন্য প্রজেক্ট যদি এখান থেকে অ্যাক্সেস নেবে। তারপরে দেখবে কি ক্লাসের অ্যাক্সেস মডিফায়ার, ক্লাসের কিওয়ার্ড একটা নাম থাকবে। এবার ক্লাসের বডি আপনি যা কিছু লিখেন সেটা কোনো ব্যাপার না, ক্লাস। ওকে, নাম্বার 1 আমরা এইগুলোরে বলি কি ক্লাসের ভিতরে যে ছোট ছোট সেগমেন্ট লিখছে এগুলোরে কি বলি হয়? মেথড। বা সিতে কি বলা হয়? ফাংশন। যেটাই বলেন সেটাই এক একটা কি মেথড। এখন মেথড কিভাবে লিখতে এটা পরে আমরা শিখবো, বাট এগুলো কি বলা হয়? এক একটা মেথড। ওকে, মেথড বলেন বা আমরা এতক্ষণ যেটা বলছি অবজেক্ট। আর অবজেক্ট এক একটা এন্টিটি। ওকে, আচ্ছা, নাম্বার 1 এই দেখেন আমরা এগুলো আরো পরে এই ক্যালকুলেটর ক্লাসে এখানে ডিক্লেয়ার করছি। স্ক্যানার যেভাবে ডিক্লেয়ার করতে হতো দেখেন ওর সাথে কম্পেয়ার করেন। দেখেন আমি একটু চিন্তা করেন, আমরা স্ক্যানার কি দিতাম? একটা স্ক্যানারের নাম দিতাম এটা, তারপরে স্ক্যানার আমার একটা নিজস্ব নাম দিতাম, নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন দিয়ে দিতাম। ক্যালকুলেটরের ক্ষেত্রে আমরা কি করছি? ক্লাসের নাম দিছি, ক্লাসের নাম এটা কি? এটা ক্লাস না? এটা ক্লাস নেম না? এটা এই ক্যালকুলেটরটা এটা ক্লাস নেম না?
এই যে ক্লাস টেন এই যেখানে দেখা যাচ্ছে এটা কি এটা ক্লাস টেন না? তারপর কি থাকবে আমার একটা নিজস্ব নাম দিছি না আমি এখানে ক্যালকুলেটর দিছি বাট আমি এখানে চাইলে আমার কি দিতে পারবো আমি নিজস্ব নাম দিতে পারবো দ্যাটস নেম এটা কি অবজেক্ট নেম বলবো ভাই যে নেম লেখাটা আমি বলতেছি এক এক করে ওয়েট করেন আমরা কি দেখলাম আমাদের নিজস্ব নাম দিতে পারি নাম দিলাম স্ক্যানের মতন একটা নিউ কিওয়ার্ড দিলাম নিউ দিলাম তারপর কি লিখলাম আবার স্ক্যানার লিখতে আবার ক্যালকুলেটর লিখলাম এখন প্রশ্ন হলো আমরা সিস্টেমে এটা দিচ্ছি এটা আমরা এখানে দিচ্ছি না এই যে system.in স্ক্যানারের ক্ষেত্রে দিচ্ছি বাট আমার এখানে দিচ্ছি না স্ক্যানারের ক্ষেত্রে system.in লাগে আমার ক্লাসে লাগে না আমার ক্লাসে আমি এরকম কোনো প্রয়োজন ডিফাইন করি না যে system.in দিতে হবে আমি চাইলে ডিফাইন করতে পারি বাট আমি কি ডিফাইন করি নাই এই ডিফাইন করলে এই জিনিসটা একটা স্পেসিফিক নাম আছে নামটা আমরা পরে দেখব এটা একটা স্পেসিফিক নাম আছে বাট আমার ক্লাসে এমন কোনো প্রয়োজন নাই বলে আমি ডিফাইন করি নাই ওকে করি নাই এইজন্য আমাকে দেওয়া লাগতেছে না তাহলে আমরা এতক্ষণে ক্লিয়ার হয়েছেন তাহলে স্ক্যানার কি একটা হবে স্ক্যানার একটা ক্লাস এবং তার যে নেক্সট টিম নেক্সট ডবল নেক্সট ফ্লোর এগুলো কি একটা মেথড আমার যেমন ক্যালকুলেটর ক্লাসের মধ্যে আমি দেখেন ক্যালকুলেটর ক্লাসের যখন আমি এখানে ক্যালকুলেটর ক্লাসের নেম দিয়ে ডট দিয়ে লিখছি ডট আমরা নেক্সট টিম লেখার সময় কি দিয়ে লিখতাম ডট দিয়ে লিখতাম তার মানে কি নেক্সট ক্লাসে নেক্সট টিম নেক্সট ডবল নেক্সট ফ্লোর যা কিছু করছি এখানে স্ক্যানার ক্লাসের একটা কি মেথড বলেন বা ফাংশন বলেন যা কিছু বলেন একটা মেথড আমার ক্লাসেরও কয়টা মেথড আছে একটা দুটো তিনটে মেথড আছে আমি তিনটে মেথডে কিভাবে কল করছি ডট মেথডের নাম লিখছি না তাহলে তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো আমরা কোনো মেথডে যদি বা কোনো মেথডে কল করতে যাই তাহলে কিভাবে কল করব ক্লাস নেম না ক্লাসের অবজেক্টের নেম এইটা একটা ক্লাসের পরে যে নামটা থাকে এটা হলো অবজেক্ট নেম ডট ওই মেথডের নাম এটা ক্লিয়ার যদি কোনো মেথডের আমরা স্কেলার যে ক্লাস তৈরি করছি এর প্রত্যেকটা নেক্সট ডবল যা কিছু কল করার সময় কি করছি ডট দিছি অবজেক্টের নেম সো আমাদের ক্লাসের পরে যে নাম থাকবে ক্লাসের নাম থাকবে এটাকে বলা হয় ক্লাসের পরে যেটা আমরা বলি এতক্ষণ বলছি ভেরিয়েবল না এটা বলা হয় অবজেক্ট নেম ওই ক্লাসের অবজেক্টের নেম অবজেক্ট নেম ডট ওই মেথডটার নাম তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে আমরা নাম্বার অফ ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জিনিস দেখলাম ক্লাসের ভিতরে মেথড থাকলে কিভাবে কল করতে হয় সেটা দেখলাম যে ডট দিয়ে ওই অবজেক্ট নেম ডট দিয়ে ওই মেথডের নাম দিয়ে আমাকে মেথড কল করতে হয় ওই সেম ভাবে আমার তিনটে মেথড আছে আমি তিনটে মেথডে ডট দিয়ে কল করছি এখন স্ক্যানার ক্লাস হয়তো অনেকগুলো মেথড আছে স্ক্যানার ক্লাস ছিল তো সেগুলো আমরা ডট দিয়ে কল করছি অবশ্যই আগে ডিক্লেয়ার করে আসতে হবে এইভাবে মেথডগুলো আগে ডিক্লেয়ার করে আসতে হবে এখন মেথডের এইটা কেন লিখছি এগুলো আমরা পরে দেখবো বাট মেথড একটা স্ট্রাকচার থাকবে তার এগুলো যদি আপনি নেটে সার্চ দিয়ে কখনো স্ক্যানার ক্লাসে দেখতে চান এগুলো আছে সবই পাওয়া যাবে এখানে নেক্সট ডবল নিচে আছে নেক্সট ইন্ট নেক্সট লাইন নেক্সট শর্ট দেখেন কি টাইপের রিটার্ন করে শর্ট টাইপের সব কিছুই আছে সো আমরা এখানে কি হলো স্ক্যানার এইভাবে একটা ক্লাস লিখে রাখছে আমরা সেই ক্লাসটাকে কি করতেছি ইউজ করতেছি ওকে বুঝছেন এটা জিনিসটা আমরা কিন্তু একটা ফাংশনটা কল করতেছি কি ডট দিয়ে নেক্সট সো আমার ক্লাসের কোনো ফাংশনটা আমি কি করতে পারি তাহলে সেইভাবে সিম্পলি কল করতে পারি একটা নাম থাকবে ক্লাসে একটা ফাংশন থাকবে একটা কল করতে হবে এইভাবে এগুলোকে একটা ফাংশন বলা হয় মেথড বলা হয় আমরা মেথড কিভাবে লিখতে হয় এগুলো পরে দেখবো